আজকে আমরা একটা স্টিল লাইফ স্কেচ করব। একটা জগ, একটা গ্লাস, আর গ্লাসের মধ্যে একটা চামচ, আর সামনে আরো কিছু দেওয়া যেতে পারে, সেটা পরে দেখব। আর এই জিনিসগুলো রাখা আছে একটা মেঝের একদম কর্নার সাইডে, ধরো একটা মেঝের দেয়ালের পাশে রাখা আছে। তো সবার প্রথমে তো আমাদের মেঝে এবং দেয়ালের যে মাপ, অর্থাৎ সীমানা কতটুকু, সেটা আগে বের করতে হবে। তো আমরা যদি শুধুমাত্র নিচ থেকে একটা রেখা টেনে দেই, তাহলে কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেল, যে নিচের টুকু মেঝে, উপরের টুকু দেয়াল। আচ্ছা, তো এই দাগ টানার মাধ্যমে আমরা কি পেলাম, যে উপরে মেঝে পেলাম, সরি নিচে মেঝে পেলাম, উপরে হলো দেয়াল। আমি বলে দিই যে এটা হলো আমার উপরের দিক, এটা হলো আমার নিচের দিক। তাহলে এটুকু মেঝে, এটুকু দেয়াল, শুধু একটা রেখা টানার মাধ্যমে হয়ে গেল। এখন ওয়ে মেঝে যেহেতু একদম দেয়ালের পাশে দাঁড় করানো আছে জিনিসটা, বা যে অবজেক্টগুলো আমরা আঁকবো, এই জন্য কিন্তু এই দাগটা। আচ্ছা, এরপরে আমাদের করতে হবে কি, যে একটা জগ আঁকতে হবে। তো এখন জগের আকারটা বিভিন্ন রকম হইতে পারে। আকার ক্লাস না, এটা এটা শেডিং এর ক্লাস। তো যেমন ইচ্ছা আঁকা যাবে, আমি একরকম দেখাবো। এছাড়াও যেহেতু বিভিন্ন রকমের জগ হয়, তো সেটা তোমরা ইচ্ছা মতো করতে পারবা। আর অবশ্যই যেটা আমরা আঁকবো সেটা পিতল বা স্টিলের এরকম পাত্র আঁকবো। তাহলে কি হবে, যে শেডিংটা সুন্দর হবে। যেহেতু প্লাস্টিক অন্যরকম হয়ে যায়, প্লাস্টিকে তো আবার ডিজাইন থাকে। পিতল বা স্টিলের যে গ্লাসগুলা বা জগগুলা, ওগুলা তো এক কালারের হয়, তো ওগুলাতে কিন্তু আমরা শেডিংটা ভালো মতো করতে পারবো। তো সবার প্রথমে আমি যে কোনো একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। তো একটা পাত্র আঁকার জন্য প্রথমে তো আমাদের সেই পাত্রটা কতখানি মোটা এবং কতটুকু লম্বা, এই দুইটা জিনিস আগে বের করতে হবে। তাহলে আমরা বের করে ফেলি, যে আমরা যে জগটা আঁকবো সেটা উম, এখানে থাকবে, এই মাঝখানে বরাবর দিচ্ছি, এই এতটুকু লম্বা হবে। আমরা যে জগটা আঁকবো সেটা এতটুকু লম্বা হবে। আচ্ছা, নিচে একটু বেশি বড় হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে লম্বা হবে কতটুকু, এতটুকু। এখন এই লম্বার অংশটা তো তোমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো। এমন তো না যে যেটুকু আমি দিয়েছি সেটুকু দিতে হবে, এটা তো শুধু মাপের উপর ডিপেন্ড করে। তাহলে এতটুকু হলো আমাদের জগের উচ্চতা, এবং কতটুকু মোটা হবে সেটা আমরা মেপে নেই। তো এই মোটাটাও ইচ্ছা মতো দেওয়া যাবে। তো মাঝখান থেকে আমরা ডানে বামে দুটো রেখা টেনে দিচ্ছি। আচ্ছা, ডানে এবং বামে যে দুটো রেখা টানবো, এই পয়েন্ট থেকে ডানে যতটুকু টানবো, বামেও ততটুকুই টানবো। এইটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো অবজেক্ট আঁকার সময়। প্রথমে আমাদের কতটুকু লম্বা এবং কতটুকু মোটা সেটা মেপে নিতে হয়। আচ্ছা, মেপে নিলাম, এবার আমরা ডিজাইন করব। তো আমি এখানে জাস্ট সিম্পল ভাবে মুখ আঁকছি। তো মুখ আঁকার জন্য ডানে বামে আরো দুটো রেখা দিচ্ছি। ওই যে যেটা বললাম, যে সেম টু সেম যে করতে হবে এমন কিন্তু না, তোমরা চাইলে কিছু চেঞ্জ করতে পারো। কেননা এগুলা তো বিভিন্ন রকম হয়। তো আমার যে মুখের রেখাটা বাঁকা হয়েছে, আমি সোজা করে দিই। আচ্ছা, দিলাম। দেওয়ার পরে আমি ডান দিকে মুখ বানাবো, জগের মুখ যেখান থেকে পানি ঢালবে। আচ্ছা, এই জন্য আমি এই অংশটা একটু চোখা নিয়ে আসলাম মুখের জন্য। চোখা নিয়ে আসলাম। আচ্ছা, এবার এপাশেও আমি একটু চোখা নিয়ে আসবো, তবে এর থেকে কম। যেদিকে মুখ দেবো সেদিকে একটু বেশি দিচ্ছি, আর বাকি দিকে একটু কম দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে আমরা এই যে একটা মুখের অর্থাৎ জগের উপরের অংশের একটা ডিজাইন বানিয়ে ফেললাম। ঠিক আছে, এবার আমরা আর একটু ডিজাইন করার জন্য নিচে আরেকটা রেখা তো টেনেছি আমরা অলরেডি, তাই না? তো এখান থেকে আমরা এখানে একদম মেলাই দিতে পারি। আবার কি করতে পারি, যে দুইটা ভাগ করে নিতে পারি, যে এখান থেকে এখানে আগে মেলাবো। তাহলে এখান থেকে এই পাশে আগে মেলাবো, তারপরে এখান থেকে আবার শুরু করব। আবার এখান থেকে এই পাশে আগে মেলাবো, তাহলে এখান থেকে আবার শুরু করব। তাহলে কি হবে, যে আমাদের মাপটা আরো একটু নিয়ন্ত্রণে থেকে গেল। এখন আমরা যত ছোটখাটো রেখা টানবো, তত কিন্তু আমাদের মাপটা একটু সুন্দর হবে। কেননা রেখা টানার মাধ্যমে আমরা মাপগুলোকে ছোট ছোট খণ্ডে ভাগ করে নিচ্ছি।
তারপরে এখান থেকে আমি সোজা চলে যাব। এটা আমার জগের ডিজাইন, তোমরা তোমাদের মতো করে করতে পারবা, যেহেতু অনেক কিছু শেখানো হয়েছে। বিভিন্ন রকম জগ অনায়াসেই পারবা তোমরা। আচ্ছা আচ্ছা, শেষ পর্যন্ত নিচের দিকে টেনে দিলাম। নিচের দিকে টানার পরে কি করব, আমরা এখানে আবার একটু ডানে নিয়ে যাব, এখানে আবার বামে নিয়ে যাব, এই জাস্ট ডিজাইনের সূত্রে, ঠিক আছে? এটা এমন না যে এরকমই করতে হবে। আচ্ছা, তারপরে মেলাই দিব। ওকে, তাহলে একটা সিম্পল একটা জগ হয়ে গেল। আচ্ছা, এবার একটা হাতল দিতে হবে। তো হাতল আমি এই জায়গা থেকে শুরু করব, এই পর্যন্ত এসে মেলাবো। এখন এটাও তো তোমাদের ইচ্ছা যে হাতল কোথা থেকে শুরু করবে, কোথায় মেলাবে। তো আমি হাতলটাকে এভাবে দিচ্ছি, তোমরা চাইলে অন্যভাবে দিতে পারো। ঠিক আছে, একটা হাতল হয়ে গেল। আচ্ছা, তো নর্মাল একটা জগ হয়ে গেল। তো এরপরে আমরা একটা গ্লাস আঁকবো। তো একটা গ্লাস আমি এই ঠিক পাশে আঁকবো, জগ গ্লাস এক পাশে একসাথে। তো এখানে আমরা কি করব, যে জগে গ্লাস আঁকার সময় গ্লাসের আগে আমরা উচ্চতা মেপে নেব যে কতটুকু উঁচু আছে। তো এই যে উচ্চতাটা মেপে নিলাম, এবং কতটুকু মোটা আছে ওটা মেপে নিলাম। আচ্ছা, এখন গ্লাস আঁকার জন্য তো আমাদের আগে একটা ওভাল দিতে হয়, তাই না? কিন্তু এখানে খেয়াল করবা যে জগেও কিন্তু ওভাল দিতে হয়, কিন্তু এখানে আমি ওভাল দেইনি। তার মানে আমরা যে অ্যাঙ্গেল থেকে এটাকে দেখছি সেখান থেকে ওভালটা দেখা যায় না। ঠিক আছে, যে অ্যাঙ্গেল থেকে দেখছি সেখান থেকে ওভালটা দেখা যায় না, যেহেতু জগের ওভাল দেখা যায় নাই, অর্থাৎ আমরা একটু নিচ থেকে দেখছি, হ্যাঁ, সেহেতু গ্লাসের ওভালও দেখা যাবে না। তো গ্লাসেরও কোনো ওভাল দেওয়া যাবে না, শুধু একটা রেখা রেখা টেনে আমরা যে গ্লাসের নিচের দিকটা মাপ নিলাম, যে ডানে বামে দুটো সমান রেখা টানলাম, এবং উপরের দিকে মুখের মাপটা নিলাম, ডানে বামে দুটো সমান রেখা টানলাম এই মাঝখানের রেখাটাকে কেন্দ্র করে। তারপরে শুধুমাত্র মেলায় দিব। ওকে, তো আমাদের গ্লাস হয়ে গেল। এখন গ্লাসের মধ্যে চামচ দেখাবো। চামচ হয়ে গেল। আচ্ছা, আপাতত আমরা এটাকেই স্কেচ করব, তারপরে আমরা দেখব যে আরো কিছু করা যায় কিনা। আচ্ছা, এখন এই দুইটা আমি পাশাপাশি রাখছি, ঠিক আছে? পাশাপাশি রাখছি প্রায়। গ্লাসটা একটু সামনে আছে, জগটা একটু নিচে আছে। আচ্ছা, এখন আমরা চাইলে কিন্তু গ্লাসটাকে জগের ঠিক এখানে সামনে দিতে পারতাম, যে জগটা ঢেকে যাচ্ছে, অর্থাৎ এভাবে। এভাবে কিন্তু পারতাম, যে গ্লাসটা জগের সামনে আছে, এজন্য গ্লাসটা দেখা যাচ্ছে জগের এই অংশটুকু তখন ঢেকে যাবে, ঠিক আছে? তো যদি এইভাবে করি তাহলে কিন্তু অবশ্যই গ্লাসের শেষটা হবে আর একটু নিচে। দেখো, জগটা একটু উপরে শেষ হয়েছে, গ্লাসটা তার থেকে নিচে শেষ হবে, কেননা নিচে যত তত সামনে কাছে, এটা তো আমরা সবাই জানি, না জানার কিছুই নেই। তো যে কোনো একভাবে করা যাবে, আমি আগেরটাই রাখতেছি। তো আমি এবার অপ্রয়োজনীয় সব রেখা মুছে দিচ্ছি, রেখাগুলো তো দরকার নেই, শুধু আঁকার জন্য লাগছিল। তো শুধু শুধু রেখাগুলো রেখে লাভ কি? ওকে, তাহলে আমাদের জগ এবং একটা গ্লাস আঁকা হয়েছে। এখন একটা জিনিস হলো যে আমরা যখন স্কেচ করব তখন কিন্তু কোনো হার্ড রেখা টানবো না, অনেক গাঢ় করে যে অনেক ভর দিয়ে কোনো রেখা টানতেছি ওটা করব না। আমরা যখন আউটলাইন দিব না, তো অবশ্যই আউটলাইন হবে না, কিন্তু আউটলাইনের জায়গাতে আমরা ডার্ক শেড করে দিব। যেমন ছায়া পড়ছে অনেক বেশি, তো ছায়া যখন পড়ছে তখনও কিন্তু আমরা গাঢ় করে না দিয়ে লেয়ার বাই লেয়ার কাজ করব। অর্থাৎ কোথাও একদম স্ট্রং রেখা হবে না যে অনেক গাঢ় করে ভর দিয়ে দিচ্ছি, সবগুলাই সফট রেখা, হালকা করে করে দিতে হবে। আচ্ছা, আমাদের গ্লাস এবং জগ আঁকা শেষ।
দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। তো সবার প্রথমে আমাদের কি কি পেন্সিল লাগবে সেটা বলি। নর্মালি তো লাগবে 4B, তারপরে 6B, 10B লাগবে ডার্ক দেখানোর জন্য। এখন 10B, 8B কাছাকাছি। ওই দুটা না থাকলে 6B দিয়েও কিন্তু করা যায়। 6Bও গাঢ়, এমন না যে অনেক হালকা। আচ্ছা, আর আমি কি নিচ্ছি? আচ্ছা, তো আপাতত আমি 4B, 6B আর 10B দিয়ে কাজটা করব। এখন এমন না যে সবই লাগবে, একটা পেন্সিল দিয়েও করা যায়। এই 6B দিয়ে সম্পূর্ণ স্কেচ করা যাবে বা 10B দিয়ে সম্পূর্ণ স্কেচ করা যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে যে আমাদের হাতের উপরে নিয়ন্ত্রণটা বাড়াতে হবে, যে একই পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিলে তো হালকা হচ্ছে, গাঢ় করে দাগ দিলে গাঢ় হচ্ছে, তাই না? তো ভিন্ন ভিন্ন পেন্সিল ব্যবহার করলে কি হয় যে আমাদের চিন্তা কম থাকে। কেননা যে 10B পেন্সিল দিয়ে আমরা হালকা দিতে গেলে একটা দুইটা দাগ গাঢ় হয়ে গেলে আবার সমস্যা। তো আমি এখানে এই দুইটা পেন্সিলই ব্যবহার করব, 4Bটা থাক। তো সবার প্রথমে তো আমাদের দেখতে হবে যে এই যে দুটো অবজেক্ট আঁকতেছি, সেই দুটো অবজেক্ট যেন কাগজের থেকে আলাদা হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথমে একটা লেয়ার দিয়ে দিব। আচ্ছা, প্রথমে 6B দিয়ে আমি সুন্দরভাবে দুইটাতেই একটা অথবা দুইটা লেয়ার দিয়ে দিচ্ছি, যেন কাগজ থেকে ভিন্ন দেখা যায়। আচ্ছা, শেড করার সময় অবশ্যই পেন্সিল দূরে ধরতে হয়। পেন্সিল কাছে ধরলে চিকন রেখা তৈরি হয়। যেমন পেন্সিল যদি আমি কাছে ধরি তাহলে পেন্সিলের একদম মাথা ব্যবহার হয়ে রেখাটা হবে সরু আর চিকন চিকন, ঠিক আছে? আর আমি যদি দূরে ধরি তাহলে পেন্সিলের এই গায়ের অংশটা ব্যবহার হয় এবং রেখাগুলা অনেক সুন্দর হয় এবং বোঝা যায় না বেশি। এই দেখো। তো অবশ্যই শেডিং করার সময় পেন্সিল ধরতে হবে দূরে, কাছে ধরা যাবে না। এখন যখন আমরা কোনো ডিটেলিং এর কাজ করব, অর্থাৎ শেডিং শেষে কিছু কিছু জায়গায় গাঢ় হালকা করছি, ডিটেলিং এর নিখুঁত কাজ করছি, তখন পেন্সিলটাকে কাছে ধরবো। তবে তখন আমরা রেখাগুলা টানবো অনেক সফট হ্যান্ডে। তাহলে আমরা কোনো প্রেসারই দিব না পেন্সিলের উপরে, শুধু পেন্সিলটাকে ধরে থাকবো এবং হালকা করে যদি শেড করি তাহলে ওটা এমনিতেই গাঢ় হয়ে যাবে, কেননা পেন্সিলটা আমরা কাছে ধরেছি। তো এগুলো আসলে শিখতে হবে, বললে হবে না। আর শেখার উপায় হলো প্র্যাকটিস। 10 বার যদি আঁকো তাই হয়ে যাবে। মানে সবার ক্ষেত্রে 10 বার প্রযোজ্য না। মানে 10 বার আঁকলে আর কোনো কথাই থাকে না, একদম হয়ে যাবে সে যতই কাঁচা হোক না কেন। ওকে, তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করতেছো যে আমি কিন্তু একবার শেড করছি না, একই সাথে 3-4 বার একই জায়গাতে শেডিং করছি। তো এটা অনেক অনেক প্রয়োজনীয় জিনিস স্কেচের বিষয়ে, যে লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে, একদম গাঢ় করা যাবে না। আমরা গাঢ় করলে ওটা 4-5 বার শেড করার মাধ্যমে গাঢ় করব, তাহলে জিনিসটা অটোমেটিক্যালি ব্লেন্ড হয়ে যায়। আচ্ছা, তো এখানে দেখো আমি মিনিমাম 6-7 বার তো একই জায়গাতে শেড করেছি, এখনো চলমানই আছে, থামিনি। আচ্ছা, তো এটা আমরা কি করছি যে আমাদের যে অবজেক্টগুলো আছে সেগুলোকে কাগজের থেকে আলাদা করে নিচ্ছি। তারপরে আমরা নির্ণয় করব যে আলোর উৎস কোন দিক থেকে আসছে, অর্থাৎ আলো কোন দিক থেকে আসছে। আলো যেদিকে থাকবে সেদিকে তো লাইট একটু থাকবে, আর আলোর বিপরীতে একটু ডার্ক হবে, কোথাও একটু বেশি ডার্ক হবে, কোথাও বেশি ছায়া, কোথাও হালকা ছায়া। তো ওগুলো আমরা দেখব। তো প্রথম কাজ হলো একটা বেজ লেয়ার ক্রিয়েট করা, যেটার জন্য আমরা
4B অথবা 6B হালকা করে দিলেও হবে, যেন কাগজ থেকে অবজেক্টটা আলাদা হয়ে যায়। এখানে আমরা ওভাল দেখাইনি জন্য দুইটারই দেখাইনি, ঠিক আছে? যদি একটার ওভাল দেখাইতে হয় তাহলে দুইটারই দেখাইতে হবে। এমন না যে গ্লাসের ওভাল দেখাবো না, জগের ওভাল দেখাবো মুখের অংশটায়। তাহলে কিন্তু হবে না, কেননা দুইটা বস্তু একই জায়গাতে রাখা আছে, আমরা যদি দেখি তাহলে একই অ্যাঙ্গেল থেকে দেখবো। ওকে, তো লেয়ার ক্রিয়েট করার পরে এবার আমাদের কাজ হবে যে হাতের আঙ্গুল, টিস্যু পেপার, মেকআপ ব্রাশ বা কটন বা তারপরে পেপার স্ট্যাম্প, এই ইটিসি সবই একই রকম কাজ করে। তো এইগুলা যে কোনো একটা দিয়ে আমরা একটু সুন্দর করে ঘষে ঘষে একটু ব্লেন্ড করে নিব, কেননা এর উপরে আমাদের আসল লেয়ারগুলা প্রয়োগ হবে, যেখানে আমরা টোনগুলাকে ফুটিয়ে তুলবো। এটা তো জাস্ট একটা বেজ লেয়ার ক্রিয়েট করছি কাগজ থেকে, এটাকে আলাদা করার জন্য। আচ্ছা, তো এই পর্যন্ত হওয়ার পরে এবার আমরা দেখব যে আলো কোথা থেকে আসছে। এখন এমন তো সবসময় দরকার নাই যে আলো বাম দিক থেকে অথবা ডান দিক থেকে আসে। আলো তো একদম সামনে থেকেও আসতে পারে, তাই না? একদম সরাসরি সামনে থেকে আসতেছে। তো এই ড্রয়িংটাকে আমরা এমনভাবে আঁকবো যে আলোটা একদম সোজা উপর থেকে অর্থাৎ সামনে থেকে এসে এই সমস্ত অংশে পড়ছে। এটা তো পড়তেই পারে না, সবসময় তো আলো ডানে বামে আসবে না, কত সময় একদম উপর থেকে আসবে, কত সময় এদিক থেকে আসবে, যে কোনো একদিক থেকে আসতে পারে। আচ্ছা, তো এটার আলো আসবে হলো একদম সামনে থেকে, অর্থাৎ এখান থেকে আলো আসছে। তো আমরা সেক্ষেত্রে কি করব, আহ, আমাদের বেছে বেছে কিছু কিছু জায়গাতে আমাদের যে ছায়ার অংশটা সেটাকে ফুটায় তুলতে হবে। তো সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আরেকটু জুম ইন করে নিচ্ছি, তাহলে একটু ভালোভাবে কাছ থেকে দেখা যাবে। প্রথমে আমরা জগের উপরে কাজ করব। তো জগের উপরে কাজ করার সময় আমরা এখন প্রথমেই কিন্তু আবার 10B পেন্সিলে চলে যাব, অথবা 6B পেন্সিল দিয়েও হবে, কিন্তু কি হবে যে 6B পেন্সিল দিয়ে একটু গাঢ় করতে হবে বেশি, কেননা আমাদের অনেক ডার্ক প্রয়োজন, আর গাঢ় করার জন্য চাপ দিতে হবে। আর কাগজে যত চাপ দিব তত কাগজ ড্যামেজ হবে, যত চাপ দিব তত আমাদের ব্লেন্ড করতে অসুবিধা হবে, ওটা রেখা ফুটে থাকে। হ্যাঁ, তো এই জন্য কিন্তু পেন্সিলের বিভিন্ন শেডে পেন্সিল পাওয়া যায়, যে আমরা 6B পেন্সিল দিয়ে ভর দিয়ে যেটা পাচ্ছি, 10B পেন্সিল দিয়ে একদম আলতো প্রেসারে সেটা পাচ্ছি। আর আলতো প্রেসার দিয়ে যে কোনো জিনিস আঁকা অবশ্যই সুন্দর হবে। তো পেন্সিলটাকে আমি আগে শার্প করে নিচ্ছি। ওকে, তো আমরা শার্প করে নিয়েছি। আচ্ছা, এখন দেখি যে কোথায় আমরা আসলে আহ, ছায়া দিব বেশি, কোথায় আহ, কম ছায়া পড়বে সেটা দেখি। যেহেতু আলো আসছে একদম সামনে থেকে, ঠিক আছে, তার মানে একদম যে সম্পূর্ণ অংশেই যে একদম আলো কিসকিস করবে তেমন কিন্তু না। কিছু জায়গায় বেশি পড়বে, কিছু জায়গায় কম। হ্যাঁ, তো সেই অংশগুলো আমরা কি করব, যে রাবার দিয়ে মুছে ফেলবো। শেডিং করার নিয়ম হলো যে শেড দিতে হবে, তারপরে হাইলাইট করতে হবে। তো হাইলাইটের জন্য এই যে এই ইরেজারটা অনেক ভালো, গাম ইরেজার। এটা দিয়ে কিন্তু নর্মালি দাগ মোছা যায় না, তুমি একটা দাগ দিবা, দাগ দিয়ে ওটা মুছবা, এটা মুছবে না। এটা দিয়ে শুধু পাতলা শেড মোছা যায়। যেমন ধরো যে গাঢ় এটা রং করা হয়েছে, এখান থেকে একটা পরত তুলে নিয়ে আসবে। তো এটা শেডিং এর জন্য খুব ভালো। তো এটাই আমরা এখন আপাতত ব্যবহার করব। তো সবার প্রথমে আমরা এই কর্নারটাকে একটু হালকা শেড দিব। এখন বেশিটুকু দেয়া যাবে না, কেননা সামনে থেকে আলো আসছে। এখন ডান সাইড থেকে যদি আলো আসতো তাহলে আমরা কি করতাম, যে অর্ধেকটা দিয়ে দিতাম, তাই না? কিন্তু এখানে অর্ধেক দেয়া যাবে না। তো আমরা একদম কর্নারটাকে হালকা একটু শেড দিব 10B পেন্সিল দিয়ে। 10B পেন্সিল দিয়ে হালকা শেড দিলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তো এটা ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না।
ড্রয়িং মূলত সাধনার বিষয়। এটা তাড়াহুড়া করলে হয় না, যত সময় দেবে তত সুন্দর হবে। ওকে, এই যে দাগটা আছে এই দাগের উপরেও দিয়ে দিচ্ছি, কেননা এই দাগের উপরে এবং নিচের অংশ কিন্তু সমান নাই। উপরের অংশটা একটু বাইরের দিকে বের করানো, নিচের অংশটা একটু নিচের দিকে দাবানো। এটা তো এখন এখন আপাতত বোঝা যাবে না, শেড করার পরে ওটা একটু ফুটে উঠবে। তাহলে প্রথমে আমরা একদম কর্নার অংশে শেড দিচ্ছি, একেবারে কর্নারে একটু বেশি গাঢ় এবং আস্তে আস্তে যত ডানে যাচ্ছে তত হালকা। এটা তো সবসময় নিয়ম। তো আমি কিন্তু একদম আলতো প্রেসারে আমি পেন্সিলটাকে ধরে আছি, কোনো রকম কোনো চাপ দিচ্ছি না, শুধু এমন ভাবে ধরে আছি যে এতটুকু না ধরলে পেন্সিলটা পড়ে যাবে। তো ওইভাবে আমি ধরে আছি। আচ্ছা, ওকে, এদিকে কর্নারে একটু দিলাম। এবার এই ডান সাইডের কর্নারেও আমরা অল্প একটু শেড দিব, কেননা আলো সামনে থেকে আসতেছে, এই জন্য ডান সাইড বাম সাইড দুই কর্নারে একটু শেড পড়বে। আলো এসে সরাসরি লাগবে হলো এই মাঝখানের এই অংশে বেশি। ঠিক আছে, আর দুই কর্নারে আমরা একটু শেডিং দেখতে পাবো, ছায়া দেখতে পাবো। তো এখানে দেখো অলরেডি কিন্তু আউটলাইন ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে কিন্তু আমি কোনো শক্ত রেখা টানিনি, একদম মোলায়েম ভাবে শেড করতে করতে আমরা ওটার আউটলাইনের মতো বানিয়ে ফেলছি। অর্থাৎ এমন ভাবে শেডিংই করতে হবে যেন আউটলাইনের দরকারই না হয়। এখন বাইরে না গেলে তো আর আউটলাইন দরকার নাই। আউটলাইন হলো বাচ্চাদের কাজ। বাচ্চাদেরকে আউটলাইন দিতে বলা হয় এই জন্য যে তারা রং করার সময় বাইরে দিয়ে ফেলে, তা আউটলাইন দিয়ে ওটা ঠিক করা যায়। কিন্তু বড়দের কিন্তু কোনো আউটলাইনের প্রয়োজন হয় না, এবং আউটলাইন কোনো রিয়েলিস্টিক ড্রয়িংয়েই দিতে হয় না। ওকে, ডান সাইডের অংশে আপাতত একটা লেয়ার তো দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা বাম সাইডের অংশে আবার চলে যাই। বাম সাইডের অংশে একদম চিকুন করে একটা লেয়ার চলে যাবে। এখানে যেহেতু সামনে থেকে আলো আসছে জন্য এখানে কিন্তু বেশি ছড়াচ্ছে না, ছায়ার অংশটা কমে গেছে কিন্তু। আচ্ছা, দেখতে পাচ্ছ অনেক সতর্কতার সাথে কিন্তু আমি শেডগুলা দিচ্ছি, কেননা এই যে আমাদের হাতের উপরে নিয়ন্ত্রণ আনাটা কিন্তু খুব দরকার। এটা 10B পেন্সিল, একটু চাপ পড়ে গেলে অনেক গাঢ় হয়ে যাবে। তো এটাকে যেন একইভাবে আমরা সমস্ত জায়গায় শেড দিতে পারি, অর্থাৎ সব জায়গায় যেন সমান চাপ দিতে পারি, এইটা কিন্তু আমাদের আয়ত্তে আনতে হবে। যেমন এক জায়গায় একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে, এক জায়গায় চাপ বেশি পড়ে একটু দাগ হয়ে যাচ্ছে, অন্য জায়গায় হালকা হচ্ছে, এটা করা যাবে না। তো এটা আমরা প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আয়ত্ত করতে পারবো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মিনিমাম 4-5টা লেয়ার কিন্তু চড়াই দিছি অলরেডি, আরো কিন্তু আমি দিয়ে যাচ্ছি।
ওকে, বাম সাইডে একটা অংশ আমরা কোনো রকমে কমপ্লিট করছি। আচ্ছা, তারপরে আবার আমরা একটু ডান সাইডে চলে আসবো। তো এবার ডান সাইডেও আমরা একইভাবে হালকা করে লেয়ারটা দিব। আচ্ছা, কর্নার সাইডগুলো করার সময় আমি একটু আস্তে আস্তে করছি, কেননা কর্নার সাইডে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যেহেতু এটার কোনো আউটলাইন হয় না, তো একটু বাইরে চলে গেলে দেখা যাবে যে আমাদের জিনিসটার সৌন্দর্য নষ্ট হবে। আচ্ছা, তো আমি একটু তো গাঢ় করেছি, হ্যাঁ? এবার কি করতে হবে? এবার আমরা দেখো এই পাশে গাঢ় করছি। এবার এই গাঢ় অংশটাকে আস্তে আস্তে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার সময় এমনভাবে ছড়াতে হয় যে গাঢ় গাঢ় থেকে হালকার দিকে চলে যাচ্ছে। তাহলে আমরা ওইভাবে ট্রাই করি যে এখানে গাঢ় আছে, গাঢ় থেকে হালকার দিকে চলে যাচ্ছে। এভাবে একটা ট্রাই করি। এখন ট্রাই করব কিভাবে, যে পেন্সিলের উপরে নিয়ন্ত্রণ রেখে, যে এটা গাঢ় করার জন্য আমরা অনেকগুলো লেয়ার দিছি, এখানে একটু কম লেয়ার দিব। এই যে এখানে একটু চাপ দিচ্ছি সামান্য, তারপরে একেবারে ছেড়ে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে শুরু করছি, এখানে একটু যেটুকু হোক আলতোভাবেও একটু চাপ দিচ্ছি। কিন্তু যত এদিকে যাচ্ছি তত মনে হচ্ছে পেন্সিলটা হাত থেকে পড়ে যাবে কখন যেন। তো এভাবে প্রেসার আরো ছেড়ে দিচ্ছি, যেন আমাদের একটা শেড ক্রিয়েট হয় যে গাঢ় থেকে হালকার দিকে চলে যাচ্ছে। আর এটার জন্য কিন্তু এক জায়গায় বারবার শেড করতে হবে, একবার করে কোনো সময় হবে না। তো দেখো আমি কতবার শেডিং করছি। ওকে, তো এখন কিন্তু মনে হচ্ছে যে গাঢ় থেকে হালকার দিকে যাচ্ছে, ঠিক আছে, একটা লেয়ার তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো এবার আমরা একইভাবে এই যে কাঁসার যে হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলেরও একদিকে আমরা একটু গাঢ় করে দিব, সেটা হলো নিচের দিকে। তো এই যে নিচের দিকটা একটু আলো কম পড়বে তুলনামূলকভাবে। তো এখানেও ওই একই নিয়ম ফলো করতে হবে, যে হালকা গাঢ় থেকে হালকার দিকে যাচ্ছে, এমন না যে একদম আউটলাইনের মতো করে গাঢ় করে দিলাম। শেডিং এর মাধ্যমে কমপ্লিট করতে হবে, এবং গাঢ় থেকে আস্তে আস্তে উপরের দিকে ছড়ায় দিতে হবে হালকা ভাবটা। আচ্ছা, এখন এখানে একটা জিনিস শেখাই, যে যেখানে জয়নিং পয়েন্ট আছে ওই অংশে কিন্তু আমি একদম লাইট রেখেছি। দেখো এখানে কিন্তু একটা হাইলাইট রেখে দিয়েছি, যেন মিক্স না হয়ে যায়। তো জয়নিং পয়েন্ট যেটা একটার সাথে একটা লাগানো আছে, সেই অংশে আমরা একটু লাইট রেখেছি। তো এটা করতে হয়, তাহলে কি হবে যে জিনিসটা যে আলাদা ওটা স্পষ্টভাবে বোঝা যাবে। আর আমি এমনভাবে সেট করেছি যে গাঢ় থেকে হালকার দিকে চলে যাচ্ছে, ঠিক একইভাবে যে এখানে বেশি লেয়ার দিচ্ছি উপরের দিকে, আস্তে আস্তে চাপ আরো কমাতে কমাতে যাচ্ছি। আর এই জিনিসটা মুখে বলতেছি আমি, মুখে বলবে যতটুকু না বুঝবে প্র্যাকটিস করে করে বুঝতে হবে। অর্থাৎ এটা তো মুখে বললে শেখা যাবে না, তোমাদের কিন্তু আঁকায় আঁকায় শিখতে হবে। আচ্ছা, তো আমি এরপরে একেবারে কর্নারের অংশটাকে আরেকটু গাঢ় করছি।
তো ধাপে ধাপে কাজ করছি। যেন আমরা বুঝতে পারি যে আসলে কোনটা চেঞ্জ করতে হবে বা কোনটা ঠিক করতে হবে। এখন আমি একবারে যদি এখানে গাঢ় করে দেই, ধরো একবারে এখানে একদম গাঢ় করে দিলাম, তাহলে কি হবে যে পরবর্তীতে যদি আমার মনে হয় যে না এটা আসলে এতটুকু গাঢ় করা ঠিক হয়নি, আরেকটু মনে হয় হালকা হলে ভালো লাগতো। তাহলে কিন্তু আমার কাছে আর সুযোগ থাকবে না যে ওইটা আমি আবার ঠিক করি। কিন্তু আমি এই যে লেয়ার বাই লেয়ার কাজ করছি, প্রত্যেকটা লেয়ার কাজ করার পরে আমি এই দেখছি যে কতটুকু শেড বাড়াইতে হবে বা কমাইতে হবে। কতটুকু শেড কোথায় কমালে বা বাড়ালে সুন্দর লাগবে, এটা কিন্তু আমার কাছে অপশন আসে যে প্রত্যেকটা ধাপে ধাপে আমি চাইলে চেঞ্জ করতে পারতেছি। তো এটাও কিন্তু একটা বড় বেনিফিট যে লেয়ার বাই লেয়ার কাজ করার। যে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে প্রত্যেকটা লেয়ার দেওয়ার পরে একটা ভাবার সুযোগ পাই যে কোথায় কতটুকু টোন বাড়াতে হবে, কমাতে হবে। ওকে। তো বেশিরভাগ কাজই কিন্তু শেষ। এবার মাঝখানে তো আমরা কিছুই করিনি। তাহলে মাঝখানে কিছু করব না? হ্যাঁ, করতে হবে। ওকে। মাঝখানে আমরা 10B অথবা 6B পেন্সিল দিয়ে একটা টোন দিব। টোন দেব, তো সেটাকে আমরা কি করব? আবার হাইলাইট করার জন্য আমরা রাবার দিয়ে ওটাকে মুছে ফেলবো। তো টোন দিয়ে কিছু, কিছু জায়গায় মুছে ফেলবো। কেননা আলো পড়লে সমস্ত অংশতে আর আলো পড়বে না। একটা অংশে ওইটা কি হবে যে চিকচিকে ভাব আসবে। কেননা এটা যেহেতু স্টিলের, তো স্টিলের আলো একটা অংশে দেখা যাবে যে একদম চকচক করছে, সাদা হয়ে গেছে। তো ওই অংশগুলোকে আমরা হাইলাইটে রাখবো। আর এমনিতে বাকি যে অংশগুলা এটা তো সিলভার কালার, অর্থাৎ সিলভার কালারের তো টোনটা থাকবে। তো আমি এখানে 6B পেন্সিল দিয়ে সমস্ত অংশে একটা করে টোন দিয়ে দিচ্ছি। এই যে এখানেও দিচ্ছি। আচ্ছা, এখানে যেটা কাজ করছি যে আমি না এই যে এখানে একটু অংশ ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি কেননা এখানে আমি একটু হাইলাইট করব। এজন্য এখানে একটু এই অংশটাকে বাদ দিয়ে আমি এখানে একটা শেড দিয়েছি যেন হাইলাইটের সময় একটু সুবিধা হয়। তো এটাও তোমরা করতে পারো যে হাইলাইট অংশগুলোকে আগে থেকে একটু ছেড়ে, ছেড়ে দিতে পারো। যেমন দেখো আমি এখানে ৩ টা অংশ ছেড়েছি। এখন আমি যে এই ৩ টা অংশ ছাড়ছি, এই ৩ টা অংশ যে সেম টু সেম জায়গায় ছাড়তে হবে এমন কিন্তু না। তোমরা ইচ্ছামতো কিন্তু যেকোনো জায়গাতে এই ৩ টা অংশ ছাড়তে পারবা বা ৩ টা জায়গায় ২ টা ছাড়তে পারবা। বা ২ টা জায়গায় ১ টা যদি ছাড়ো বা ৪ টা ছাড়ো তাও কিন্তু হবে। এখন হাইলাইট যে কোথায়, কোথায় পড়বে এটা কেউ বলতে পারে না। এটা একেক সময় একেক জায়গাতে পড়ে। তো যে হাইলাইটের অংশগুলা রেখেছি আমি, ধরো যে এখানে রেখেছি। তো এই হাইলাইটের অংশের একদম পাশ দিয়ে আমাদের একটু গাঢ় করতে হয়। হাইলাইট যেখানে পড়ছে তার একদম পাশ দিয়ে আমাদের একটু গাঢ় করতে আছে। উপরের অংশের কাজটা মোটামুটি শেষ। এরপরেও আমরা আরো কিছু জায়গায় হাইলাইট করা বাকি আছে। এখন ছেড়ে দিয়ে তো সব আর কমপ্লিট করা যাবে না। আমাদের কিন্তু কি করতে হবে? যে মুছতেও হবে। এখন ছেড়ে দিয়েই সব হবে না। তো আমি এখানেও একটা হাইলাইটের অংশ ছেড়ে দিয়ে ১ম এ শেড দিব যে এখানে একটা অংশ চিকন করে ছেড়ে দিব। ও এই যে এখানে পাতলা করে একটা দাগ রেখেছি। তো ওর উপরে আমি মুছে দিব, তো এজন্য ওটার আ করিনি, শেড দেইনি এবং ডান সাইডেও আমি একটা দাগ রাখবো। ডান সাইডের দাগটা আমি একটু মোটা রাখবো। এটা তো আমার ইচ্ছা যে কোথায় হাইলাইট করবে। কিন্তু কিছু, কিছু জায়গায় দিতে হবে। এইটাই শুধু বাধ্যতামূলক যে দিতেই হবে। এখন কোথায়, কোথায় দিব ওইটা তোমরা নিজেদের মতো করে চেঞ্জ করতে পারো, সমস্যা নাই। ওকে, এখানে দিয়েছি। তো দেখো এই উপরের অংশটা কিন্তু নিচের অংশের থেকে বেটার লাগছে দেখতে। উপরে যেটুকু করেছি সেটা বেটার লাগছে। আচ্ছা। তো এবার যেটা বললাম যে হাইলাইটের একদম পাশে আমরা একটু ডার্ক টোন দিব। অর্থাৎ তুলনামূলকভাবে হাইলাইটের একদম কর্নার সাইডে একটু গাঢ় হয়। তো আমরা এই যে 10B পেন্সিল দিয়ে, দিয়ে দিচ্ছি এখানে, এখানে, যে এপাশে।
ওকে। তো উপরের অংশটা মোটামুটি হইছে। এবার নিচের অংশেও একই কাজটা আমরা করব। এখন নিচেও আমরা হাইলাইট রাখবো। এই যে রেখা টেনেছি এই বরাবরই আমি নিচে একটা হাইলাইট রাখবো। যে এখান থেকে এ পর্যন্ত হাইলাইট পড়ছে। অর্থাৎ আলোর চিকচিকানি ভাব। যে আলো সরাসরি প্রতিফলন হচ্ছে। আচ্ছা, এই যে মাঝখানে আমি একটা রেখা টানবো। মাঝখানে রেখার জন্য হাইলাইট রাখবো। তো ওইটা আমরা এখন করতে পারবো অথবা পরে আমরা রাবার দিয়ে মুছেও দিতে পারবো। আর এটার জন্য সবথেকে ভালো হবে যে পেন ইরেজার গুলো থাকলে বেশি ভালো হয়। না ছাড়া আমরা ডাইরেক্ট এখানে রেখে দিয়েও করতে পারবো, যে চিকন একটা দাগ রেখে দিয়েছি দেখো। এটা আসলে ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত যে এখানে একটা দাগ থাকবে। ওকে, তাহলে ঠিক একইভাবে এই হাইলাইটটাকে এ পর্যন্ত নিয়ে আসছি, তাহলে এই হাইলাইটটাকেও নিচের দিকে আরো নামায় নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের মোটামুটি জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। তো এখন হাইলাইটের একদম সাইডের অংশ তো একটু গাঢ় হবে তুলনামূলক বাকি অংশের তুলনায়। তো এখানে আমি 10B পেন্সিল দিয়ে আলতোভাবে শেড দিয়ে দিচ্ছি। ওকে, তো এখন দেখো আগের থেকে একটু বেটার লাগছে। আচ্ছা, আগের থেকে একটু বেটার, এখনো তো সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। আচ্ছা, এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ব্লেন্ড। এখন ব্লেন্ডিংটা অনেকটাই প্রয়োজনীয় একটা অংশ স্কেচটাকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো এটা আমরা যে কোনো জিনিস দিয়ে করতে পারবো, হাত দিয়েও করতে পারবো, টিস্যু পেপার দিয়ে করতে পারবো। তো আমি এখানে মেকআপ ব্রাশ নিচ্ছি। ব্লেন্ডিং করার পরে আমরা বাকি যে হাইলাইটের জিনিসগুলো আছে সেগুলাকে আমরা রাবার দিয়ে মুছে ফেলবো। আচ্ছা, তাহলে প্রসেসটা কিন্তু অনেক ইজি, কঠিন না, অনেক ইজি। যে কি করতে হবে, যে চারপাশে করতে হবে। চারপাশে আমরা একটু গাঢ় করলাম। এখন মাঝখানে যে কাজ শেষটা না, মাঝখানে কাজ বাকি আছে। ওটা তো আমরা রাবার দিয়ে ওটা কাজটা করব। এখানে আর পেন্সিলের কাজ নাই, ওটার বাকি কাজটা রাবারের। আচ্ছা, তো একইভাবে আমি এটাও করে ফেলি, গ্লাসটাও করে ফেলি সেম টু সেম টেকনিকে। দুই সাইডে একটু গাঢ় করব।
আচ্ছা, গ্লাসে কিন্তু আমি একদম 10B পেন্সিল দিয়েই সম্পূর্ণ লেয়ারটা দিয়ে দিচ্ছি, যেখানে 6B পেন্সিলের বদলে আমরা 10B পেন্সিলটাই ব্যবহার করে যাচ্ছি। ওকে, চামচেও একই টেকনিক, যে একদিকে একটু গাঢ় একদিকে হালকা। ওকে, তো এখানে চামচটা না আর গ্লাসটা লাইটের জন্য কেমন যেন লাগতেছে। উপরে লাইট আছে একদম সরাসরি, আর বাইরে এত ঠান্ডা, কুয়াশা আছে এখন, এই জন্য জানলা খুলিনি। জানলা খুললে মনে হয় আরেকটু ভালো আসতো। আচ্ছা, তো এই যে লাইট দিলে দেখা যাচ্ছে যে চামচ আর গ্লাসটা ঠিক আছে। তো এবার আমি একইভাবে এটাকেও ব্লেন্ড করে দিব। ব্লেন্ড করার পরে আমাদের হাইলাইটের কাজ শুরু হবে। তার আগে আমি একবারে ছায়া-টায়া দিয়ে দিব। ছায়া দেওয়ার পরে আমরা এই করব, হাইলাইটের কাজটা করব। আচ্ছা, গ্লাস হয়ে গেল, জগ হয়ে গেল, এবার ছায়া। এখানে কিন্তু দুইটা বস্তু পাশাপাশি আছে, এই জন্য একটার ছায়া যে আরেকটার উপর পড়বে এমন কোনো অপশন নাই। তো শুধুমাত্র নিচের দিকেই ছায়া পড়বে, তাই না? তো নিচের দিকে ছায়া কিভাবে দিব? যেহেতু সামনে থেকে আলোটা আসছে, অবশ্যই পেছনে ছায়া পড়বে। এটা তো নর্মাল যে সামনে থেকে আসছে। তো সামনে থেকে বলতে যে একদম সামনে সোজা থেকে আসছে, এমন না, একটু উপরে তো থাকে আলো, তাই না? তো এই জন্য ছায়াটাকে আমরা ব্যাক সাইডে দিব। তো ছায়াটা হবে ওই সাইডে। ওই সাইডে অল্প একটু যদি আমরা এভাবে জাস্ট একটা ওভালের মতো দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ছায়া হয়ে যাবে। কেননা একটা জিনিসের সম্পূর্ণ ছায়া পড়ার জন্য, একটা সম্পূর্ণ ছায়া দেখানোর জন্য কিন্তু আমাদের আলোটাকে ঠিকভাবে ঠিক দিক থেকে আসতে হয়। তো আলোটা যেহেতু ঠিক দিক থেকে আসছে না, আমরা যেভাবে এঁকেছি ওটার জন্য এই ছায়াটা আমাদের আহ, অল্প একটুই কিন্তু দেখা যাবে। এমন না যে দেয়ালে পড়ছে। এখন দেয়ালে পড়লে কি হবে, যে দেয়ালে যদি পড়ে তাহলে একদম সামনাসামনি থেকে ছায়াটা আসবে। আমি একটু দেখাই, দাঁড়াও। ছায়ার বিষয়টা অনেক জটিল। ধরো এটা দেয়াল, এখানে দাঁড়ায় আছে, যদি আমি এখান থেকে উপর থেকে ছায়া দেই, তাহলে দেখো এই যে দেয়ালের উপরে পড়ছে, তাই না? এই যে দেয়ালের উপরে পড়ছে জিনিসটা ছায়া। তখন এইভাবে যদি আমি একটু উপর থেকে ধরি, হ্যাঁ, ধরো উপর থেকে একটু ধরলাম, তখন কিন্তু এটা তো রাবার, যদি আমি অবজেক্টটাকে এভাবে ধরি তাহলে মনে হয় বেশি ভালো হবে। উপর থেকে ধরি, অর্থাৎ উপরে সামনে থেকে ধরি, তখন কিন্তু ছায়াটা ছোট হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেয়ালের সাথে হুবহু লাগবে না, যতটা এভাবে যদি নিচ থেকে ধরি তখন যেরকম লাগবে। তো উপর থেকে ধরলে ছায়া ছোট হয়ে যায়। উপর থেকে বাম সাইড থেকে ধরেছি, ছায়া ছোট হয়ে গেছে, যেহেতু ক্যামেরাটা একদম সামনে রয়েছে এজন্য এটা কিন্তু অত ওইভাবে বোঝানো যাবে না। তো আমরা চেষ্টা করব যে আলোটা যেহেতু এদিক থেকে আসছে উপর থেকে, তো ছায়া যে কোনো ভাবে দিলেই হবে। ছায়া আহ, এমন না যে একভাবেই দিতে হবে, আমরা বিভিন্নভাবে ছায়া দিতে পারি। তো এই ছায়াটাকে আমি এভাবেই দিব। তো ছায়ার অংশটাকে আমি আবার অনেক গাঢ় করে দিব। ওকে, তো এখানে আমাদের গ্লাসের ছায়াটা হয়ে গেছে। এবং আমরা এখানে জগের ছায়াটা ছোট্ট দেখিয়েছি
কেননা ছায়া যদি আমরা জগের আকৃতিতে দেখাতে চাই তাহলে আমাদের আলোর অ্যাঙ্গেলটাকে ওইভাবেই ধরতে হবে। আর এখানে ওরকম জায়গাও নাই যে জগের আকৃতি ধরে আমরা ছায়াটাকে বানাবো। তো এখানে জাস্ট ছোট করে যদি আমরা নিচে একটু ওভালের মতো দিয়ে দেই তাহলেই আমাদের ছায়াটা হয়ে যাবে। ওকে, এখন একটা জিনিস হলো ছায়ার সাথে যে অংশটা টাচ থাকবে সেই অংশটা লাইট হবে। এটা সবসময়। ছায়ার সাথে এই অংশটা টাচ ছিল, এই অংশটা লাইট হইছে। গ্লাসেরও ঠিক যে অংশটা ছায়ার সাথে টাচ ছিল সেই অংশটা লাইট হয়ে যাবে। ঠিক আছে? লাইটে দিয়েছি দেখো এই সাইডে যদি ছায়া দেই তাহলে মনে হয় বুঝতে পারবা যে দেখো লাইট আছে। তো এটা গুরুত্বপূর্ণ। যে ছায়া এবং ডার্ক অংশটা একসাথে যেন না মেলে। এজন্য ওখানে লাইট রাখতে হবে। আচ্ছা। তো এটুকু করার পরে আমরা আশপাশে যদি একটু শেড দিয়ে দেই তাহলে কাগজ থেকে একটু ভিন্ন হয়ে গেলে দেখতে ভালো লাগবে, যে ধরো কোনো কিছু মেঝের শেডটা হয়ে যাবে যে অ্যাশ কালার। তো আমরা হালকা একটু শেড দিয়ে দিব 10B পেন্সিল দিয়ে লাগবে। বিশেষ করে আমরা যে আচ্ছা এখন আমি একটু জুম আউট করে নিই, এখন আর জুম ইন করার দরকার নাই। বিশেষ করে আমরা যে দেয়াল এঁকেছি, দেয়ালের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো দেয়ালের রেখাটাকে অবশ্যই গাঢ় করতে হবে। দেয়ালের রেখাটাকে গাঢ় করে দিচ্ছি। এই যে দেয়ালের রেখাটাকে গাঢ় হয়ে গেল। দেয়ালের রেখাটা গাঢ় হওয়ার পাশাপাশি আমরা এই যে গ্লাস গ্লাস এঁকেছি তার পাশে যেমন এখানে আমরা বেশ গাঢ় করে এলোমেলো ভাবে জাস্ট একটা শেড দিয়ে দেব, দেয়ালের শেড। এখানে একটু দিলাম, তারপরে এই উপরের দিকে একটু দিয়ে দেই হালকা, যে মাঝখানে, তারপরে ওই পাশেও দিব, ওই পাশে ওই যে দেয়ালের নিচের দিকে একটু ডার্ক করব। আচ্ছা, তো এভাবে একটু দেয়ালের শেড দেখালে আমি লাইট আবার অফ করে দিই। দেয়ালের শেড দেখালে দেখতে একটু সুন্দর লাগবে। অবশ্যই দেয়ালের নিচের দিকটা গাঢ় হবে এলোমেলো ভাবে, ওটা আবার মসৃণ ভাবে করার দরকার নাই। আবোল তাবোল রেখা টানার মাধ্যমে একদম এলোমেলো রেখা টানার মাধ্যমে আমরা দেয়ালের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে দিব। তাহলে দেখতে আরেকটু বেটার লাগবে। এবার মনে হচ্ছে যে এটা মিশে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এবারই তো আমাদের আসল কাজ, যেটা হাইলাইট করা বাকি। আচ্ছা, তো এবার প্রথমে যে হাইলাইটটা করব, আমরা দেয়াল দিয়েছি এবং এই যে দাগটা আছে না, এই কর্নার সাইডের দাগটা এবং দেয়ালের দাগ দুটোই গাঢ়। তো সেখানে আমরা কি করব, যে সুন্দর করে কর্নার, একদম কর্নার সাইডটাকে একটু লাইট করে দিব। তো এক্ষেত্রে আমাদের এই ইরেজারটাই লাগবে। এই ইরেজার আরেকটা হলো সবথেকে ভালো হয়, সেটা হলো যে আমাদের কাছে যদি পেন ইরেজারটা থাকে তাহলে কি হবে, যে চিকন ভাবে দাগ দিতে সুবিধা হবে। ওকে, তো এখন দেখো যে দেয়ালের একদম কর্নার দিয়ে যখন আমি একটু গাঢ় দাগ দিয়ে দিচ্ছি তখন কিন্তু ওটা কিন্তু দেয়াল থেকে আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু কেটে নিব। ওকে, তো এখানে আপাতত আমার কাজ শেষ। এবার এই যে ডাটিতে, ডাটিতেও ঠিক ডাটির একদম নিচের অংশে আমাদের একটু লাইট করতে হবে। বিশেষ করে দেয়ালের যে অংশটা গাঢ় আছে সেই অংশের ডাটির নিচের অংশে আমরা একটু লাইট করে দিব, তাছাড়া তো মিক্স হয়ে যাবে, তাই না? ওকে, লাইট করে দিয়েছি, এবার দেয়ালটাকে গাঢ় করে দিই আরেকটু।
তাহলে দেখো দেয়াল যেটুকু ছিল সেটুকু গাঢ় হয়ে গেল, আর ডাটির একদম কিনারে অংশটা হালকা হয়ে গেল, আর বাকি যে অংশটা আছে সেটা ওরকমই থাকবে। আচ্ছা, আমি এই যে আবার মাঝখানের অংশটা দিয়ে দিচ্ছি, তাহলে এটুকুতেই শুধু কিন্তু লাইট হয়ে গেল। আচ্ছা, এবার ওই পাশে আমরা দেয়ালের আকৃতিটা আগে ঠিক করে দেই, তাহলে আমাদের ওই ডাটিটা ফুটে উঠবে। আচ্ছা, দেয়ালের মাপটা যখন ঠিক করে দিলাম তখন কিন্তু ডাটিটা স্পষ্ট হয়ে গেল। ওকে। আচ্ছা, আরেকটু মুছে আমি ঠিক করছি, অর্থাৎ আরেকটু স্পষ্ট করছি। আচ্ছা, তো এখন আমাদের ডাটিটা স্পষ্ট আছে, অর্থাৎ হ্যান্ডেল যেটা আমাদের জগের। তারপরে তারপরে কি করব? তারপরে হলো করতে হবে যেটা, সেটা হলো এই যে দাগটা আছে, এই দাগটাকে আমরা একটু সুন্দর করে নিচ দিয়ে দিয়ে দেই। এটা একটা ডিজাইনের অংশ। ওকে, দাগটাকে দিয়ে দিলাম। দাগটাকে আর একটু সুন্দর করে দেওয়ার ফলে আমাদের জগটা আরেকটু ভালো লাগছে দেখতে। তো আমি আবার আমার রাবারটাকে কেটে নেব। ওকে, তারপরে এই যে মাঝখানে যে দাগটা ছিল ওই দাগটা তো মুছেই গেছে এই পাশে, তো এই পাশ থেকে আমি দিয়ে দিচ্ছি। ওকে, মাঝখানে দাগটা দিয়ে দিছি। আচ্ছা, এখন মাঝখানে দাগ দিয়েছি, তো একটু মোটা হয়ে গেছে বেশি, আমি ওটাকে আবার ঠিক করছি পেন্সিল দিয়ে। এখন মোটা হইলে তো ঠিক করা যাবে, তাই না? আমরা একটু শেড দিয়ে দিলেই তো ঠিক হয়ে যাবে। ওকে, দাগটা এখন তাহলে একটু বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে কি করব? এই সাইড তো ক্লিয়ার করছি যে এই সাইড অলরেডি লাইট করে দিছি, তাহলে এর সাথে মিক্স হচ্ছে না। এটা লাইট করে দিছি, এর সাথে মিক্স হচ্ছে না। ঠিক একইভাবে আমরা এই যে গ্লাসেরও তো ছায়া দিয়েছি, গ্লাসের কর্নারেও দেয়াল দিয়েছি, তো ওই সাইডটা আমরা একটু লাইট করে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের শুধু একটা কাজ হলো যে আহ এই হাইলাইট গুলো তো অলরেডি হাইলাইট আছে, আমরা এর উপরে আলতো ভাবে একটা দাগ দাগ দিয়ে দিই, তাহলে ওটা একটু স্পষ্ট হবে, কেননা শেডিং করার সময় কিছু জায়গা মুছে মুছে গিয়েছে। আর দুই একটা জায়গায় আমরা এভাবে এলোমেলো দাগ টাগ দিয়ে দেবো, যেমন এখানে একটু দিয়ে দিলাম, এই মাঝখানে একটু দিয়ে দেই, এখানে একটু, এই যে এখানে একটু, এভাবে দুই একটা জায়গা দিলে ওই জায়গাগুলো একটু লাইট হয়ে যাবে বেশি, আর বেশি লাইট হওয়ার কারণে দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন দেখো আর একটু বেটার লাগছে দেখতে, মনে হচ্ছে একটু বাঁকা। তো এভাবে গ্লাসেও ঠিক একই কাজটা করব যে মাঝখানে একটু একটু এলোমেলো ভাবে একটু মুছে দিলাম, এখানে একটু, এখানে একটু। এগুলা এলোমেলো ভাবেই করতে হবে, কেননা আলো যে কোথায় কিভাবে হচ্ছে বা কিভাবে পড়ছে এটা তো আমরা সব জায়গায় একভাবে দেখতে পাবো না, বা সব জায়গায় একভাবে ধরলেও এটা হবে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবেই ধরতে হবে। তো এটাকেও এলোমেলো ভাবে মুছে দিয়েছি, তবে গ্লাসটা আমার দেয়ালের লাইটের জন্য দেখা যাচ্ছে না। এখন মনে হয় আরেকটু বেটার দেখা যাবে।
আচ্ছা, কিছু, কিছু জায়গায় শেড বাড়িয়ে দিচ্ছি। এটা আমার মনে হচ্ছে যে এখানে বাড়ালে মনে হয় ভালো লাগবে। ওই সমস্ত জায়গাতে এটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। তোমরা না বাড়ালেও হবে। ওকে। তো আমাদের স্কেচ কিন্তু শেষ। এটা দূর থেকে দেখলে মনে হয় আরো বেটার হবে। আমি এই যে ক্যামেরাটা একটু খুলি। খুলে তোমাদের একটু দূর থেকে দেখাই। কেননা আলোর জন্য না ঠিকঠাকভাবে বোঝা যায় না। আর যেহেতু বাইরে থেকে আলো আসতেছে না, দেয়ালে রুমের আলো তো এইজন্য আরো একটু কেমন যেন লাগছে। তো এখান থেকে দেখো যে এটা আরো বেশি সুন্দর লাগবে। এভাবে ধরলে দেখো যে আলো চিকচিকানি ভাবটা চলে আসে। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু পরীক্ষা শেষ এখন তো সময় পাবা। এগুলো আঁকার একটু প্র্যাকটিস করো। আজকের ক্লাস এখানেই শেষ করছি।